আমরা আমাদের কাছ থেকে আমাদেরকে একটা চিঠি দিয়েছিলেন এমপি সাহেব, ৫ আসনের এমপি সাহেব। উনি বলছিলেন যে ২৮ তারিখ পর্যন্ত একটা বসার করার জন্য। তো উনি আবার স্থান উল্লেখ করে নাই কোথায় বসতে দিতে হবে। উনি আবার ওখানে চিঠির মধ্যে উল্লেখ করে দিয়েছে যে বঙ্গবন্ধু রোডে না, অন্য কোথাও। তো উনি আমার সাথে একমতই ছিলেন যে বঙ্গবন্ধু রোডের বিকল্প কোথাও করতে। তা আমরা আবার যে চিঠিটা দিছি ওনাকে, সেখানে আবার আমরা 4টা জায়গা উল্লেখ করে দিছিলাম। সেটা ছিল একটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই যে সামনের যে রোডটা সেটা, আরেকটা হলো যে ওসমানী স্টেডিয়ামের বর্ধিত অংশ, আর রাজুকের যে কার পার্কিংয়ের জায়গা প্রেস ক্লাবের পিছনে, সেটা আমরা জানি না কে বা কারা নাকি কিনছে। ঈদগাহ ডিসি সাহেব নিয়ন্ত্রণ করে, আর ওসমানী স্টেডিয়ামও ডিসি সাহেব নিয়ন্ত্রণ করে। এই জন্য বলার ছিল যে ডিসি সাহেব, যেহেতু আমরা যৌথভাবেই করতেছিলাম, যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ৫ আসনের এমপি এবং আমরা, এই জন্য যে আর এই 2টা জায়গা আমাদের নিয়ন্ত্রণে। তো এইগুলিতে বসানো যায় যে কোনো 4টার থেকে 2টা, যেটা ওরা চয়েস করে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তো আপনার হকার্স মার্কেট একটা করে দিছি, এবং এমন না যে আমি হকার্স মার্কেট করে দেই নাই, যে আমি হকার্সদেরকে পুনর্বাসন না করে উচ্ছেদ করতেছি। এখন আমরা এর আগেও 1,500-2 হাজার ওই হকার মার্কেটে আছে 600, আপনার এই যে নয়ামাটি রাস্তাটার মধ্যে আছে 300, আরও আপনার রুৎফা টাওয়ারের যে গলিটা সেইখানে বসে পড়ে 150। তো হকার কিন্তু বিভিন্ন গলির মধ্যে, সিরাজদুল্লাহ রোডে বসে প্রায় 150। এইভাবে কিন্তু প্রায় 1 থেকে 1.5 হাজার হকার নারায়ণগঞ্জে একদম আরও বেশি হবে। আমাদের কথা ছিল বঙ্গবন্ধু রোডটা শুধু ফ্রি থাকবে। এটা আমি দীর্ঘদিন যাবতীয় চাচ্ছিলাম বঙ্গবন্ধু রোডটা। বঙ্গবন্ধু রোডটা আমাদের একটা রাস্তার শহর, এবং বিভিন্ন ধরনের যানজট এখানে হচ্ছে। যাই হোক, সেখান থেকে কিভাবে কি হয়ে গেল মানে বোঝা হয়ে গেল মুশকিল। যেখানে প্রশাসন, 3টা প্রশাসন এবং এমপি সাহেবের সাথে কথা বলে কাজগুলি করতেছিলাম, সেখানে আরেকজন 4 আসনের এমপি এসে এইভাবে একদম মানে অনুরোধ নয়, আদেশ দিয়ে বসাইতেই হবে, এবং ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ, স্বেচ্ছাসেবক লীগকে একদম অর্ডার করা এইভাবে। এনিওয়ে আমি তা বুঝতে পারলাম না। আমি আইনগত ব্যবস্থা নিব, কারণ এতগুলি মানুষকে মারা হয়েছে, প্রায় 1-150 লোক উইন্ডেড হয়েছে। এবং আমি নিজেও এখানে পায়ে আমার ব্যথা, আমি হাঁটতে আমার কষ্ট হচ্ছে। কালকে তো সবাই আপনারা দেখছেন। তা আমার এই যে এতগুলি লোকজন এই অঝোরে বৃষ্টির মতো আমার লোকরে ঢিলাইলো, মারলো, পিটাইলো, এবং আপনারা দেখছেন আজকে সব পত্রিকাতে আছে যে কিভাবে নিয়াজুল পিস্তল নিয়ে আগে আসছে আমাকে গুলি করার জন্য। তো সেখানে কি একটা মামলা হবে না? আমাকে এইভাবে হত্যা করতে চাইলো। আমি তো নিরস্ত্র ছিলাম, আমার লোকজন তো সব নিরস্ত্র ছিল। আমি তো কারোর সাথে মারামারিও করতে যাই নাই, আমি তো আপনার ঝড়াঝাটি করতে যাই নাই। আমার উদ্দেশ্যটা ছিল আমরা ফুটপাত দিয়ে হাঁটবো, সকলকে বলবো যে ফুটপাতে মানুষ হাঁটবে আর হকাররা হকার্স মার্কেটে যাবে। এবং আমরা তো সেটা করতে করতে আমি তো সবাই দেখছি এখানে, আমি তো প্রকাশ্যে গেছি যে আমরা ফুটপাতে হেঁটে হেঁটে গেছি, এবং আসার পথে প্রেস ক্লাবের সামনে বসে আমি প্রেস ব্রিফিং করে চলে আসবো যে আমরা কি পদক্ষেপটা নিতে চাচ্ছি যৌথভাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনটা কি, এখানে উনি কি বলছে, সেই জিনিসগুলি প্রেসকে জানায়া আবার আমরা চলে আসবো। তা আমি তো ওইখান পর্যন্ত যেতেই পারলাম না, শুরু হয়ে গেল অজরে বৃষ্টি ধারার মতো আপনার ইট বৃষ্টি। এই হচ্ছে ঘটনা। আমি ঝগড়াও করতে যাই নাই, কারো বিরুদ্ধেও যাই নাই, কাউকে কিছু বলতেও যাই নাই। আমি শুধু ওইখানে যে হাইটা এই প্রেসকে জানাতাম এই ঘটনাগুলি আমরা করতে যাচ্ছি। তবে গতকালকে যারা উইন্ডেড হয়েছে প্রত্যেকে আমার ভাই, আমার বোন জামাইতে শুরু করে আমার নিজের ভাই, আমার মামা, আমার ভাইজারা, আমার একদম কাছের কর্মীরা, মুখ চিনে চিনে দেখে দেখে যেন তাদের মারা হয়েছে। এটা আমার জন্য একটা দুঃখজনক ঘটনা, যে আমি কখনোই আমি মার খেতে প্রস্তুত আছি, কিন্তু আমার কর্মীরা এইভাবে মার খাবে এটা আমি চাই নাই কোনোদিনও এটা ঘটে নাই। আমার বাবাও কর্মীদের নিজের সন্তানের মতো লালন করতেন। আমার বাবা সবসময় কর্মীদের প্রোটেক্ট দিয়ে রাখতেন, সে নিজে কষ্ট পাইতো, কিন্তু না। আর দুঃখজনক ঘটনা হলো কালকে আমি আমার একটা কর্মীকে মায়ের থেকে বাঁচাতে পারিনি। এটা আমার জন্য খুব কষ্টকর। আমি ব্যথা পাইছি, ভুল এটা। আমি ওইখানে বসে পড়ছি, তখন আমার পায়ে প্রচণ্ডভাবে একটা ইট এসে পড়ছে, এবং ওইটা থেকে আমি ব্যথা পাইছি। তো আমি ওইখানে বসার উদ্দেশ্যটাই ছিল যে হয়তো আমি এখানে বসা থাকলে বা দাঁড়ানো থাকলে লোকজনগুলির উপরে এইভাবে মারবে না, কিন্তু এটা আরও বেশি করে করা হয়েছে।